আজ আমি আপনাদের পাঠ করে শোনাব অভিক চট্টোপাধ্যায়ের কলমে অন্য সুচিত্রা সেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী অন্য সুচিত্রা সেন। সুচিত্রা সেন নামটা এলেই প্রায় সবার মনে প্রথমেই আসে ফিল্মি দুনিয়ার একজন স্বপ্ন সুন্দরী নায়িকার কথা। জন্মেছিলেন 1931 সালের 6 এপ্রিল। আর কয়েক বছর পরেই তার জন্ম শতবর্ষ। বাঙালি তাকে মহানায়িকার শিরোপা দিয়েছে, ঠিক যেমন মহানায়ক মানে একজনকেই ভাবি আমরা। এই দুজনের জুটিও যুগের পর যুগ ধরে বড় আপন ও ভালোবাসার হয়ে আছে বাংলার মনে। কিন্তু সুচিত্রার ক্ষেত্রে যা বেশ আশ্চর্যের, এই রকম আলো ঝলমলে গ্ল্যামারের দুনিয়ায় থাকা জনপ্রিয়তম একজন নায়িকা শুধুমাত্র ছবির পর্দা থেকেই নয়, বহির জগৎ থেকেও আকস্মিকভাবে নিজেকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন সবার দৃষ্টির অগোচরে। এই দৃষ্টান্ত তো বেশ বিরল। আসলে শুরু থেকেই সুচিত্রা সেন অনেক ব্যাপারেই একটু অন্যরকম, অননুমেয়। তার সিনেমা, অভিনয় ইত্যাদি নিয়ে বহু আলোচনা হয় ও হয়ে চলেছে। আমরা বরং কিছু ঘটনার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি এক অন্য রকম সুচিত্রা সেনকে। সুচিত্রা অভিনীত প্রথম ছবি 7 নম্বর কয়েদি মুক্তি পায় 1953 সালের 7 ফেব্রুয়ারি। পরিচালক ও নায়ক যথাক্রমে সুকুমার দাশগুপ্ত ও সমর রায়। ছবিটি খুব একটা চলেনি। প্রসঙ্গত প্রথম ছবিতেই সুচিত্রার লিপে 2টি গান ছিল, আজি এই সন্ধ্যায় ও এই মালা যে চাও। গেয়েছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছিলেন কালীপদ সেন। গানও তেমন জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতে সুচিত্রার ঠোঁটে বহু গান যে চিরসবুজ হয়ে আছে তা তো সর্বজন বিদিত। তাঁর লিপ আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ তো পরিপূরক হয়ে উঠেছিল। তবে সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়াও আরো অনেকেই গান গেয়েছেন সুচিত্রার জন্যে। আলপনা বন্দ্যোপাধ্যায় তো আগেই উল্লেখিত। এছাড়া সুপ্রভা সরকার, যুথিকা রায়, গীতা দত্ত, গায়ত্রী বসু, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ছবি বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, কৃষ্ণা গঙ্গোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আরতি মুখোপাধ্যায়, সুমিত্রা সেন, অরুন্ধতী হোম চৌধুরী, এমনকি সুচিত্রা মিত্র পর্যন্ত। এসব তো সাধারণ তথ্য, কিন্তু প্রথম মুক্তি পাওয়া ছবিকে ঘিরে এমন একটা ঘটনা ঘটেছিল যা থেকে শুরুতেই ধরা দেন অন্য এক সুচিত্রা সেন। 1940-50 দশকের সময় চলচ্চিত্র পত্রিকা হিসেবে রূপ মঞ্চ ছিল দারুণ নাম করা। পত্রিকার সম্পাদক ডাকসাইডে চিত্র সাংবাদিক কালীশ মুখোপাধ্যায়। সিনেমা জগতে ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি তাঁর পত্রিকায় প্রায় প্রত্যেকটি সংখ্যায় এক একজন নায়িকাকে নিয়ে ফটো ফিচার করতেন, যাতে প্রাধান্য পেতেন উঠতি নায়িকারা। তখন রূপমঞ্চে ছবি ছাপা মানে পরিচিতি এক লহমায় অনেকটাই বেড়ে যাওয়া। ফলে নতুন অভিনেত্রীরা মুখিয়ে থাকতেন এই সুযোগ পাওয়ার ব্যাপারে।
উত্তর কলকাতার হাতিবাগানে কালিশবাবুর নিজস্ব স্টুডিওতে অভিনেত্রীদের নিয়ে গিয়ে বিভিন্ন পোজে ছবি তোলা হতো। 7 নম্বর কয়েদি ছবির শুটিং চলার সময় কালিশবাবু সুচিত্রা সেনকে এই প্রস্তাব দেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে সুচিত্রা সরাসরি না বলে দিলেন। তার বক্তব্য ছিল তিনি কোথাও যেতে পারবেন না, যদি ছবি তোলার হয় তাহলে তার সুবিধে মতো সময়ে ও জায়গায় কালিশবাবুকে আসতে হবে। একজন আনকোড়া অভিনেত্রী, যার একটা ছবিও তখনও মুক্তি পায়নি, সেই তিনি কালিশ মুখোপাধ্যায়ের মতো একজন প্রভাবশালী চিত্র সাংবাদিক ও সম্পাদকের দেওয়া এরকম একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এ তখন ভাবাই যেত না। চটজলদি পরিচিতি পাবার এরকম একটা সুবর্ণ সুযোগ দূরে ঠেলার জন্যে একজন সবে ইন্ডাস্ট্রিতে আসা নায়িকার কতখানি যে আত্মমর্যাদাবোধ ও আত্মবিশ্বাস থাকার প্রয়োজন তা কি নতুন করে বলার? এই অপ্রত্যাশিত ধাক্কায় যার পর নাই ক্ষুব্ধ হয়ে একের পর এক লেখায় সুচিত্রা সেনকে এক টানা তীব্র আক্রমণ করে গিয়েছিলেন কালিশবাবু। কিন্তু সুচিত্রা তা গ্রাহ্যের মধ্যেও আনেননি এবং এতে তাঁর উত্তরণও আটকায়নি, বরং পরবর্তীকালে কালিশ মুখোপাধ্যায় ঘনিষ্ঠজনদের কাছে বলেছিলেন ওই সময় সুচিত্রার প্রতি তার অতটা ক্ষোভ দেখানো ভুল হয়েছিল। রূপমঞ্চর পাশাপাশি রূপাঞ্জলি নামে আরও একটি চলচ্চিত্র পত্রিকা খুব জনপ্রিয় ছিল 1950-এর দশকে। এর সম্পাদক সুধাংশু বক্সির সঙ্গেও ত্রিজামাত ছবিটিকে ঘিরে দারুণ সংঘাত হয়েছিল সুচিত্রা সেনের। অগ্রদূত পরিচালিত ও উত্তম সুচিত্রা অভিনীত এই ছবিটি মুক্তি পায় 1956 সালে। এর একটি চিত্র সমালোচনা বেরোয় রূপাঞ্জলি পত্রিকায়, যাতে সুচিত্রার অভিনয় নিয়ে বেশ কিছু বিরূপ মন্তব্য ছিল। এতে প্রবল ক্ষুব্ধ হয়ে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করে দেন সুচিত্রা সেন। মামলার খরচ মেটাতে এতটাই নাভিশ্বাস হয়ে উঠেছিল সুধাংশু বাবুর যে পত্রিকা চালানোই দুষ্কর হয়ে উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপারেই সেই সময় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল চলচ্চিত্র মহলে। যাই হোক, এসব থেকে এইটুকু পরিষ্কার, নিজের ব্যাপারে কতটা সচেতন ছিলেন সুচিত্রা সেন, যেখানে অতিরিক্ত কঠিন হতেও তার আটকাচ্ছে না। আবার এর পাশাপাশি একটি ঘটনা তুলে ধরে এক বিপরীত সুচিত্রা সেনকে, যা থেকে বোঝা যায় তাকে বুঝে ওঠা সত্যিই কতটা দুঃসাধ্য। সুচিত্রার প্রথম মুক্তি পাওয়া ছবি 7 নম্বর কয়েদি হলেও এর আগে 1951 সালে শেষ কোথায় নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি, যা কিছুদিন শুটিং চলার পর যে কোনো কারণেই হোক তা বন্ধ হয়ে যায়। এর 23 বছর পর 1974 সালে ছবির বাকি অসমাপ্ত অংশটাই একই শিল্পীদের দিয়ে শুটিং করিয়ে তার সঙ্গে পুরনো অংশটা জুড়ে শ্রাবণ সন্ধ্যা নামে ছবিটি মুক্তি পায়। কাহিনীতে কোনো হেরফের ঘটানো হয়নি, কিন্তু 23 বছরের ব্যবধানে স্বাভাবিকভাবেই সুচিত্রা সহ সব শিল্পীদের চেহারা, অভিনয় ধরন, চলাফেরা ইত্যাদি অনেক কিছুই পাল্টে গেছে তখন। ফলে ছবিটি এক কিংভূত কিমাকার হাস্যকর অবাস্তব গোছের চেহারা নিয়েছিল। চিত্র সারথী নামের আড়ালে থাকা কোনো একজন ছিলেন ছবিটির পরিচালক।
তার মস্তিষ্ক প্রসূত এরকম একটি জগা খিচুড়ি মার্কা সিনেমা স্বাভাবিক কারণেই একেবারেই চলেনি। শুধুমাত্র নচিকেতা ঘোষের সুরে সুচিত্রা সেনের ঠোঁটে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে তখনই তো আসে গো শ্রাবণ সন্ধ্যা গানটি খুব জনপ্রিয় হয়। এক্ষেত্রে যা বিস্ময়কর, যে সুচিত্রা সেন নিজের অবস্থান, মর্যাদা, গ্ল্যামারের ব্যাপারে অত সচেতন, তিনি এরকম একটা অদ্ভুত পদ্ধতিতে তৈরি ছবির ব্যাপারে রাজি হয়ে যাচ্ছেন কিভাবে? এর সপক্ষে কোনো যুক্তি পাওয়া কি আদৌ সম্ভব? এটাই হলেন সুচিত্রা সেন, এক বিচিত্র রূপিণী চরিত্র। অনেকেরই মতে এবং ব্যক্তিগতভাবেও মনে হয়, যত চরিত্রে অভিনয় করেছেন সুচিত্রা সেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বোধহয় দেবকী কুমার বসু পরিচালিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য 1953 সালে ছবিতে বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় তার চরিত্র চিত্রণ। এরকম বিভোর ভরা অপরূপ সৌন্দর্যের লাবণ্য ছড়ানো অভিনয় ভোলা যায় না। ভক্তি ও প্রেমে পরিপূর্ণ বিষাদময়ী চৈতন্য ঘরণী ছাড়া সুচিত্রাকে অন্য কিছু মনে হয়নি এই ছবিতে। ছবি তৈরির আগে পরিচালক দেবকী বাবু প্রায়ই নবদ্বীপ যেতেন, চৈতন্যের জন্ম ও লীলাক্ষেত্রের স্থান মাহাত্ম্যকে অনুধাবন করতেন গভীরভাবে। মাঝে মধ্যেই তার সঙ্গী হতেন সুচিত্রা সেন। হয়তো এক অন্য অনুভবে নিজেকে খুঁজে পেতে চাইতেন নিমাই তীর্থে। পরবর্তীকালে যে আধ্যাত্মিক দুনিয়ায় সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি, তার বীজ বোধহয় শুরু থেকেই তার সত্তায় ছিল। না হলে অভিনয় জীবনের প্রায় গোড়ার দিকে অমন ভক্তিময় নিবেদন অভিনয় থেকে প্রকাশ পায় কিভাবে? আমাদের কল্পনায় থাকা বিষ্ণুপ্রিয়া আর সুচিত্রা সেন যেন একাকার হয়ে যান ছবিতে। এই ছবিটি এতটাই জনপ্রিয় হয় যে সেই সময়ে যুগান্তর অমৃতবাজার পত্রিকার সম্পাদক তুষারকান্তি ঘোষ বেতার কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তাঁর বাবা শিশির কুমার ঘোষের লেখা বিখ্যাত বই অমিয় নিমাই চরিত অবলম্বনে একটি বেতার নাটক সম্প্রচার করার জন্যে। তবে শর্ত একটাই, অন্য যারাই অভিনয় করুন নিমাই তথা শ্রী চৈতন্য ও বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় সিনেমার মতোই যথাক্রমে বসন্ত চৌধুরী ও সুচিত্রা সেনকে অভিনয় করতে হবে। বিভিন্ন মহলে তখন তুষারকান্তি ঘোষ ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। ফলে তাঁর এই আবেদন মঞ্জুর হয়ে নাটকটি সম্প্রচারিত হয়েছিল 1953 সালে, অর্থাৎ ছবি মুক্তির বছরে। তখন বেতার কেন্দ্র 1 গাস্টিং প্লেসে, সেখানে এসে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন এবং সেই প্রথম ও শেষবার। আর কখনো বেতারের কোনো অনুষ্ঠানে তিনি অংশ নেননি। তখন ছিল লাইভ সম্প্রচারের যুগ, রেকর্ডিং হতো না, তাই পরে আর নাটকটি শোনা যায়নি। এই গোটা ঘটনাটি রেডিওতে দীর্ঘদিন কাজ করা ও বেতার গবেষক প্রাবন্ধিক মিহির গঙ্গোপাধ্যায়কে পরবর্তীকালে বলেছিলেন স্বয়ং বসন্ত চৌধুরী। আমরা জানি 1978 সালে প্রণয় পাশা ছবিতে অভিনয়ের পর অন্তরালে চলে যান সুচিত্রা সেন। এরপর থেকে শুধুমাত্র কিছু আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ আপনজন ছাড়া কারোর ধরাছোঁয়ার মধ্যে থাকেননি তিনি। পুরোপুরি ডুবে গেলেন আধ্যাত্মিক দুনিয়ায়। বেলুড় মঠের সন্ন্যাসী ভরত মহারাজের কাছে দীক্ষিত ছিলেন সুচিত্রা সেন।
তার কাছে মাঝে মধ্যেই যেতেন। বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের সঙ্গে ভরত মহারাজের কয়েকবার সাক্ষাৎ হয়েছে। পারিবারিক কারণে তাকে বেলুড় মঠে যেতে হতো। এর ফলে ভরত মহারাজের সঙ্গে সমরেশ বাবুর যোগাযোগ হয় এবং গেলেই অনেক কথাবার্তাও হতো দুজনের মধ্যে। সেই সময় একবার সুচিত্রাকে মহারাজের ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন সমরেশ বাবু। এরপর তার সম্পর্কে ভরত মহারাজকে জিজ্ঞেস করলে তিনি সমরেশ বাবুকে বলেছিলেন, ও আমার কাছে কাঁদতে আসে, কিন্তু মেয়েটা জানে না বহু জন্মের জমে থাকা কান্না এক জন্মে কেঁদে শেষ করা যায় না। কি অসাধারণ অবলোকন! একই সঙ্গে এখান থেকেই বোধহয় প্রতিভাত হয় অন্তরালবাসিনী সুচিত্রা সত্তার আসল ছবি। সুচিত্রার এইভাবে নিজেকে সাধারণ দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে অনেকে অনেক রকম ধারণার কথা বলেন। যেমন অর্থের প্রলোভনকে পাশে সরিয়ে ভোগবাদী দুনিয়ার বিরুদ্ধে প্রতিবাদ, বা অল্প বয়সী গ্ল্যামারের ইমেজকে মানুষের মনে অক্ষত রাখার ইচ্ছে ইত্যাদি। আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের ভাবনাগুলো তো আসে সাধারণ পথে, কিন্তু সুচিত্রার মানসিক গতিপথকে শুরু থেকে গভীরভাবে দেখলে মনে হয় এসব ধারণার কোনোটাই যেন ঠিক নয় তার অন্তরালে যাবার ব্যাপারে। যেটা মনে আসে, সুচিত্রা সেন বোধহয় প্রথম থেকেই এক ভক্তিময় পরমের অন্বেষণে ছিলেন। এই আকাঙ্ক্ষা হয়তো তীব্র আকার নিয়ে তাকে সবকিছু থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল, তারপর পুরোপুরি তাকে নিবেদিত ও সমর্পিত করে দিয়েছিল সেই আধ্যাত্মিক পৃথিবীতে। ফলে ছেড়ে আসা জগতের কিছুই হয়তো আর দাগ কাটত না তাঁর মনে। তাই আগের দুনিয়ার কোনো কিছু নিয়ে ভেবে অন্তরালে গিয়েছিলেন সুচিত্রা সেন, এমনটা যেন মানতে মন চায় না। এক দুনিয়া ছেড়ে আরেক দুনিয়ায় চলে গিয়ে হয়তো সম্পূর্ণ রূপান্তর ঘটে গিয়েছিল তাঁর। মহানায়িকা থেকে সত্তাগত দিক থেকে হয়ে গিয়েছিলেন সন্ন্যাসিনী। তথ্যঋণ 7 রং, প্রথম ও দ্বিতীয় খণ্ড, রবি বসু। প্রসাদ অভিনেত্রী সংখ্যা, প্রসাদ সঙ্গীত সংখ্যা, ভরত মহারাজ নিবন্ধ, সমরেশ মজুমদার মাতৃশক্তি পত্রিকা কল্পতরু সংখ্যা, স্মৃতিকোঠায় আকাশবাণী, মিহির বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।